আজকে আমি যে রেসিপিটা রান্না করেছি সেটা সবারই খুব পরিচিত বা এটাকে অনেকে অনেকভাবেই রান্না করতে পছন্দ করে। কিন্তু আমি তোমাদেরকে বলছি এটা আমি সম্পূর্ণ আমার পদ্ধতিতে রান্না করেছি। কারণ আমার এভাবে আমি রান্না করে দেখেছিলাম, খেতে ভালো লেগেছিল, তাই তোমাদের সবার সাথে শেয়ার করেছি। এখানে আমি কতটা কি পরিমাণ নিয়ে নিয়েছি সেটা তো আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি, তা বাদেও বলে দিই। ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, চালমগজ, পেঁয়াজ, আর আছে পটল বড় করে রাখা 5 পিস, আর চিংড়ি মাছ এখানে আছে 100 গ্রাম থেকে 150 গ্রামের মতো। আর এখানে আমি পটলটাকে দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কেটে নিয়েছি। এর জন্য কিন্তু বড় পটলগুলোই লাগবে, ছোট পটল হলে খুব অসুবিধা। তো এটাকে কেটে নেওয়ার পরে আমি চামচের পেছন সাইডটা দিয়ে ভালো করে বের করে নেব পটলের ভেতরে থাকা সমস্ত বীজগুলোকে। আর এটাকে ভেতর থেকে সমস্ত বীজ বের করে নেওয়ার পরে পটলটার ভেতরে খুব সাবধানে করতে হবে যাতে পটলটা ফেটে না যায় বা কেটে না যায়। এটা তোমরা সবাই অনেকেই জানো, নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, ঠিক এইভাবে যারা জানো না তাদের জন্য বলে দিলাম। এখানে আমি চাল মগজটাকে অল্প জল দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আদা রসুন কুচিগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে টমেটো পেঁয়াজ কুচি এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমার পটলের ভেতরে থাকা বের করে রাখা পুরগুলোকে চিংড়ি মাছ আমি যেটা এনেছিলাম সেটা দিয়ে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা আলাদাভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো অনেকে শুধু চিংড়ি ইউজ করে, কিন্তু আমার কথা হলো আমি যখন পটলটাই খাবো তো পটলের ভেতরের অংশটা কেন আমি খাবো না। যাই হোক, আমার তো এই নীতি, যখন খাবো পুরোটাই খাবো। যাই হোক, এখানে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি গোটা জিরেগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অল্প আছে ভালো করে ভেজে নেব। আর রান্না যত অল্প আঁচে করবে রান্না খেতে ততই ভালো লাগে, যেটা আমার মা দিদুন সবার কাছ থেকে শোনা। রান্নার ব্যাপারে কখনো তাড়াহুড়ো করতে নেই, এটা সবার কাছ থেকে শেখা। আমি দিয়ে দিয়েছি লবণ যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। এটা আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়। তারপরে আমি এখানে লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পটলের ভেতরে থাকা পুর আর চিংড়ি মাছটা যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। এটাকে আমি কষাতে কষাতে ঠিক এই পর্যায়ে নিয়ে আসার পর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি আর গরম মশলা কুচি। এখানে আমার পুরটা প্রায় রেডি। আর আমার পটলগুলোও দেখতে পাচ্ছ ভেতরে থেকে একদম ফাঁপা, কিন্তু এটা আর বেশিক্ষণ থাকবে না ফাঁপা, কারণ এর ভেতরে আমি ঠুসে ঠুসে ভরে দেবো মশলাগুলোকে। মশলা মানে যেটা পুরটা আমি বানিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছ। ঠিক এইভাবে পুরটা দিয়ে দেওয়ার পরে আমি এবারে করতে হবে কি, স্টিক দিয়ে খুব ভালো করে পটলের উপরে যে কেটে রাখা অংশটা দিয়ে ভালো করে আমি এখানে অ্যাটাচ করে দেব, যাতে না মশলার পুরটা ভাজার সময় বা তরকারিতে দেওয়ার সময় পটল থেকে বেরিয়ে চলে আসে। এখানে দেখতে পাচ্ছ আমার কাছে স্টিক বেশি ছিল না, যার কারণে সেটাকে হাফ হাফ করে নিতে গিয়ে আমাকে ঠিক এইভাবে দিতে হয়েছে। সমস্ত শক্তি খরচা করে খুব ভালোভাবে দিয়েছি যাতে ছোট স্টিকেও খুব ভালোভাবে এটা লেগে থাকে বা এঁটে থাকে। এখানে দেখতেই পাচ্ছ কত পর্যায় পরিক্রমা চলছে এটাকে ঠিকঠাক ভাবে লাগানোর জন্য। যাই হোক, আমি এখানে কোন পটলের সাথে কোনটা লাগবে সেটা ভাবতে ভাবতেই শেষ, কারণ সবগুলোকে আমি একসাথে রেখে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছ আমার সব পটলগুলো রেডি। যাই হোক, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হলে পটলগুলোকে আমি দিয়ে দেব হালকা করে ভাজার জন্য, যাতে পটলের কাঁচা গন্ধটা চলে যায়। আর একটা পটলে দেখতেই পাচ্ছ যে তার ওপরে ঢাক্কান নেই, কারণ সেটা যে কোথায় পড়েছে আমি আর খুঁজে পাইনি। যাই হোক, আমি ওপর থেকে দিয়ে দিয়েছি একটু হলদির গুঁড়ো, আর লবণ আমি দিইনি, লবণ রান্নার সময় ইউজ হয়ে যাবে সেই কারণে। এখানে দেখতে পাচ্ছ পটলটা খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে। পটলটা যখন খুব এইভাবে চারদিক আমি খুব ভালোভাবে বা সুন্দরভাবে ভেজে নেব, ঢাকনা দিয়ে ভাজতে হবে যাতে পটলটা বাইরে থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ ঝোলের সাথে এটা বেশিক্ষণ ফুটবে না সেই কারণে। এখানে পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে সেটাকে আমি শিফট করে নেব একটা ট্রেতে বা বাটিতে। যাই হোক, এখানে আবার সেই কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়ার পরে
এখানে আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নেব। মশলাটাকে অল্প আঁচে কষাতে হবে। সবসময়ের মতো আমি আবারও বলছি, মশলা অল্প আঁচে কষালেই ভালো। এরপরে দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজের পিউরিটা। টমেটো পেঁয়াজের পিউরিটা দেওয়ার পরে খুব ভালোভাবে আবার কষিয়ে নেব, কারণ যাতে কাঁচা গন্ধটুকু চলে যায়। কাঁচা গন্ধ না যাওয়া গেলে বা না যাওয়া পর্যন্ত মশলাকে কষাতেই হবে, না হলে মসলার টেস্ট আসে না। এখানে দেখতেই পাচ্ছ মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ওপর থেকে দিয়ে দেবো একটু হলদি গুঁড়ো। হলদি গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে আবার একটু ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে নেব। তো এখানে আমার মশলা কষানোটা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিগুলো দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করে নেব। আর আমার রান্নাতে তোমরা দেখতেই পাও যে আমার গুঁড়ো লঙ্কার ব্যবহার খুব কম হয়, বা যদিও করি সেটা খুব অল্প পরিমাণে। আর কাঁচা লঙ্কা রান্না খাওয়া স্বাস্থ্যকর গুঁড়ো লঙ্কার থেকে। তো এখানে আমি অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা নিয়েছি। তো সেটাকে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে আমি এখানে কষিয়ে নিচ্ছি। অনেকেই বলতে পারো যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কেন? তো কাশ্মীরি লঙ্কা দিলে এটার একটা আলাদা কালার আসে, সেই কারণে। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে চাল মগজটা, যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেটা। চাল মগজ বাটা দেওয়ার পরে মশলাটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, মানে ভালোভাবে কষে যাবে, তখন একে একে দিয়ে দেব পটলগুলো, যেটা আগে থেকে ভেজে রাখা আছে, বা বলতে গেলে প্রায় 80% কুকড হয়ে আছে। পটলগুলোকে আমি এখানে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ একটাও পটলের আর মাথা নেই, কারণ ভাজার সময় সব মাথা চলে গেছে। কিন্তু যেহেতু মশলাটা খুব ভালোভাবে পটলের ভেতরে অ্যাডজাস্ট হয়ে গেছে বা এঁটে গেছে, সেহেতু আর কোনো রিস্ক নেই যে মশলাটা বাইরে বেরিয়ে যাবে। হালকা হাতে খুব অল্প পরিমাণ জল দিয়ে, যতটা লাগবে ঠিক ততটা। উপর থেকে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি, যাতে খুব ভালো ফ্লেভার আসে। কস্তুরি মেথি দিয়ে বাস রান্নাটা